হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকের ভিডিওতে থার্ড সেমিস্টারের ফিজিক্স পেপারের কমপ্লিট সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তোমরা অনেকেই কমেন্টে লিখেছো যে এক্সাম যতটা ভালো হওয়া উচিত ছিল ঠিক ততটা হয়নি। তার কারণ একটাই, বেশিরভাগ তোমরা বলেছো যে কোয়েশ্চেনে নিউমেরিক্যাল টাইপস অনেক ছিল, তো ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে গিয়েছে। এটা একটা বিষয় ছিল প্রায় সকলেরই কথা। তার জন্য 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সব কিছু ভালোভাবে ম্যানেজ করা সম্ভব হয়নি। তো যাই হোক, পেপার দেখলাম, সে যে বিষয়টা বললে যে হ্যাঁ কিছু কিছু ক্যালকুলেশন ছিল একটু লেন্দি, সেখানে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, যা হওয়ার হয়েছে, বাকি এক্সামগুলো ভালোভাবে দাও। আজকে সলিউশনগুলো আমরা দেখে নিই। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে। ফার্স্ট স্ক্রিনে আশা করছি তোমাদের কোয়েশ্চেন চলে এসছে, দেখতে পাচ্ছ। দেখো, তড়িৎ ভেদ্যতা ε0/2 ও চুম্বক ভেদ্যতা 2μ0 বিশিষ্ট একটি মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বিকিরণের বেগ হলো, অপশন দেওয়া আছে। তো তড়িৎ চুম্বকীয় বিকিরণের বেগ যে কোনো মাধ্যমে v সমান কি 1/√με, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ফর্মুলা হয়েছে। আচ্ছা, এবার বলো 1/√, ওকে, কি বলা হয়েছে, মিউটা কত বলা হয়েছে এখানে 2μ0, তাহলে 2μ0 লিখে দিলাম মাধ্যমের চুম্বক ভেদ্যতা। আর তড়িৎ ভেদ্যতা কত বলেছে ε0/2, তাহলে 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1/√μ0ε0। তাহলে অপশান কোনটা হবে, অপশান সি। বুঝতে পারলাম তাহলে। আচ্ছা, পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, 2 নম্বর। দেখো স্তম্ভ মেলাতে বলেছে। 2 নম্বরের কোয়েশ্চেনটাই দেখো, স্তম্ভ মেলাতে হয়েছে বাম পাশে ডান পাশে। তো কি তরঙ্গ দেওয়া আছে একটু যে শর্টে আমি লিখে দিচ্ছি। অবলোহিত দেওয়া আছে, দেখতেই পাচ্ছ আশা করছি সব। অবলোহিত এটা 1, নাম্বার 2 দেওয়া আছে মাইক্রো, আমি শুধু শর্টে লিখে দিচ্ছি। 3 নম্বর দেওয়া আছে এক্স রশ্মি, আর 4 নম্বর বলা আছে রেডিও। আচ্ছা যাক, বাংলা লেখা আছে, আমি শর্টে ইংলিশে লিখে দিলাম। এবার একটা বিষয় বলি, যখনই এই রকম মেলামিলির বিষয় থাকবে না, একটা তরঙ্গ আছে, প্রত্যেকটা মেলাতে যাবে না, সবগুলো সিকোয়েন্স বের করার প্রয়োজন নেই। প্রথম আগে এটা দেখো যে এগুলোর মধ্যে সব থেকে কম কোনটা, কার তরঙ্গ দৈর্ঘ্যের মান সব থেকে কম। এই 4টার মধ্যে সব থেকে কম হচ্ছে এক্স রশ্মির, হ্যাঁ কি না। তো সব থেকে কম কোনটা আছে, যেটা মাইনাসে সব থেকে বেশি আছে 10⁻⁹। এর মানে যেটা 3 আছে সেটা কত হবে, ডি হবে, ডি 10⁻⁹ হবে। বুঝতে পারলাম, সব থেকে কম এটা আছে। তাহলে তুমি অপশানের মধ্যে চেক করো 3D কোথায় আছে, 3 যেটা ডি, 3 ডি একমাত্র একটা অপশানে আছে, অপশান ডি। আনসার হয়ে গেল, বাকি করার প্রয়োজনই নেই, বাকি সাজানোর মোটেই প্রয়োজন নেই। তুমি জানো যে কোনটা কম বেশি, এটা আমার জানা আছে। ওই সাজালে তো সময় লাগবে, তো সময় আমার নষ্ট করে কী লাভ, যেখানে আমি শর্ট ট্রিকে পেয়ে গেলাম যে এক্স রশ্মি সব থেকে কম। তুমি বলে স্যার আপনি কমটাই কেন নিলেন, তুমি বেশিটা নাও। ঠিক আছে, চলো বেশিটা নিয়ে দেখি, কারণ আমাকে যদি এর দুটো অপশান থাকতো পরেরটা দেখতাম। যেমন একটু বুঝিয়ে দিচ্ছি, ধরো প্রথমে ধরে নাও আমি সব থেকে বেশি নিতাম, তো বেশি সব থেকে কোনটা এখানে বলো, রেডিও সব থেকে বেশি, তো সব থেকে বেশি কোনটা আছে 10⁻+3, তাহলে অবশ্যই অপশান বি হতো কোনটা, 4এরটা বি হতো 10⁻+3। তো তুমি খুঁজো যে 4এরটা বি কোথায় ছিল, যদি প্রথমে এটা করতাম। বুঝতে পারলাম, মনে করো আমি মিটিয়ে দিলাম, এটা মিটিয়ে দিচ্ছি, ওকে। আমি শুধু দেখাচ্ছি যে কত রকমভাবে করতে পারো। 4এরটা দেখছো যে রেডিও 10⁻⁻, সব থেকে বেশি 3, তার মানে 4এরটা কোনটা হলো যেন বি। তো 4এরটা বি কোথায় কোথায় আছে, সিতেও আছে ডিতেও আছে, দেখো সিতেও আছে ডিতেও আছে, তাহলে এই দুটোর মধ্যে হবে। ঠিক আছে, এবার এক্স রশ্মিটা দেখো, এবার এক্স রশ্মি সব থেকে কম 10⁻⁹, যেটা এক্ষুনি বললাম, তাহলে কততে ছিল যেন, ডিতে ছিল। তাহলে এবার তুমি খোঁজো যে 10⁹, ডিটা কোথায় আছে, 3এর ডি, দেখো সি আর ডি এর মধ্যে কী আছে, ডি আছে, তাহলে অপশান ডি হবে। তো এইভাবে করতে পারো, মানে আমার বলার উদ্দেশ্য এই টাইপসের ম্যাথ কখনোই পুরোটা সিকোয়েন্স অনুযায়ী সাজাতে যাবে না, কারণ অপশন ওইভাবে কখনো থাকবেই না যে সবগুলো করার প্রয়োজন আছে।
ঠিক আছে, র্যান্ডামলি অপশন থাকবে, এক দুটো বের করলেই হয়ে যায়, হয়ে গেল। আচ্ছা চলো পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এটা একটা শর্ট ট্রিক্স, মনে রাখতে পারো, শুধু আমি ফিজিক্স এক্সামের জন্য বলছি না, যে কোনো এক্সামে এগুলো ইউজ করতে পারো, হয়েছে। যেরকম মিলামিলি থাকে সবগুলো করতে যাবে না, একটা দুটো দেখে সব কিছু ট্রাই করবে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। 3 কোয়েশ্চেনটা যেমন এটাও দেখো, ম্যাথস করার প্রয়োজনই নেই। কি বলেছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল, তার মানে বেগটা হচ্ছে এক্স অক্ষের দিকে, ঠিক আছে, এক্স, ওকে। আর চৌম্বক ক্ষেত্র কি বলে দিয়েছে, যে যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময়ে বি এর মান, তো চৌম্বক ক্ষেত্র শুধু ডাইরেকশানটা দেখো, ডাইরেকশানটা কি, বি এর মানটা কে ক্যাপ মানে জেড, হ্যাঁ কি না, তাহলে বলো কে পড়ে থাকলো, এক্স আর জেড হয়ে গেল। এবার তড়িৎ ক্ষেত্র চেয়েছে, তো তড়িৎ ক্ষেত্র কোন দিকে হয় বলো, কারণ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র গতির দিক সবসময় কী হয়, 9 পরস্পর সমকোণে থাকে, ঠিক আছে। তো একটা এক্স একটা জেড, তাহলে কে পড়ে থাকলো ওয়াই, তাহলে ওয়াই অ্যাক্সিস হবে, ওয়াই অ্যাক্সিস মানে কোন ক্যাপ হবে, জে ক্যাপ। তো জে ক্যাপ কোথায় আছে খোঁজো, 4টা অপশানের মধ্যে একটাতেই আছে, অপশান এ, দেখো কত সহজ হয়ে গেল। যদি দুটোতে থাকতো তাহলে আমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হতো, যে ই বাই বি সমান সি করে আমাকে ই এর মানটা বের করতে হতো, প্রয়োজনই নেই, হয়ে গেল। 4 কোয়েশ্চেনটা কি বলছে দেখো, 4 কোয়েশ্চেন, পরিবর্তী প্রবাহের এসি তুলনায় সমপ্রবাহের ডিসি মানে কম বিপজ্জনক, একদম সঠিক, যে ডিসি কারেন্ট কি কম বিপজ্জনক হয় এসির তুলনায়, সঠিক। তাহলে বিবৃতি 1 সঠিক। বিবৃতি 2, পরিবর্তী এসি, আচ্ছা আইআরএমএস মানে কি হয় বলো, আইআরএমএস মানে হয় I0/√2, ঠিক আছে। 1/√2 মানে কি, অলমোস্ট 0.707 এরকম, বা 0.70 মনে রাখতে পারো, একই জিনিস। এবার পার্সেন্টেজ বের করা মানে কি, 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 0.70, কত লিখলাম, আচ্ছা ভুল লেখা হয়েছে, 0.707, ঠিক আছে, 707 ইন্টু কত, 100%, যেহেতু পার্সেন্টেজ এসেছে, তাহলে I0 কত পার্সেন্ট হলো বলো, 70%, হ্যাঁ কি না, তো ঠিক না ভুল, যে আরএমএস এর মান সর্বোচ্চ মানের কত পার্সেন্ট, 70%, শীর্ষ মানের 70%, ঠিকই আছে, তার মানে দুটোই সঠিক। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য, অপশান সি। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 5 পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত। আচ্ছা বলো তো, পারস্পরিক আবেশাঙ্ক বলো বা সাবেশাঙ্ক বলো, মাত্রা সেম, হ্যাঁ কি না, তাহলে আমি সাবেশাঙ্কের মাত্রা বের করলাম মানে পারস্পরিক আবেশাঙ্ক হয়ে গেল। তো মাত্রা কী করে বের করবো, শর্ট ফর্ম বলেছিলাম, সম্পর্ক থেকে মাত্রা বের করা, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। কী সম্পর্ক, বল বা শক্তির। শক্তি কি আমরা জানি, ঠিক আছে, যে কুণ্ডলিতে সঞ্চিত শক্তি E = ½ Li²। এলটা সাবেশাঙ্ক পারস্পরিক আবেশাঙ্ক তো সেম, তাহলে এল সমান কী হবে বলো, 2E/কি I², ঠিক আছে। 2 তো ধ্রুবক, ওটা বাদ দাও, 1 হয়ে গেল। এই শক্তির মাত্রা কি mL² T−2, আর এটা I², তাহলে কত হলো বলো, mL² T−2 I−2, কোনটা আছে দেখো তো, অপশান বি। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন কী বলছে, 6টা দেখো, একটা চিত্র দেওয়া আছে তাই না, তুমিই বলো চিত্রটার মধ্যে দেখো, এখান থেকে একটা জিনিস শুধু বোঝার আছে, চিত্রটা যে দেওয়া আছে তো এখান থেকে একটা বিষয় একটু বুঝে নিও, জাস্ট সামথিং এরকম কিছু দেওয়া আছে দেখে নেবা। এটা ডি দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এটা মেবি এ দেওয়া আছে, আর এটা মেবি সি দেওয়া আছে। দেখো এবার কোয়েশ্চেন বলছে কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি, সামথিং এরকম কোয়েশ্চেন। তো মনে রাখিও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান কোথায় বেশি হয়, যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি। দেখো যত দূরে যাচ্ছে ফাঁকা ফাঁকা মানে ঘনত্ব কমে যাচ্ছে, আর কাছাকাছি মানে ঘনত্ব বেশি, তাহলে অপশান এ হবে, এতে সব থেকে ঘনত্ব বেশি। অপশান এ কোনটা, এই আছে, তাহলে 6 এ হয়ে গেল। কোয়েশ্চেন 7 কী বলছে দেখো, হ্যাঁ 7টা একটু তোমাকে ম্যাথমেটিক্স একটু করতে হবে, নইলে হবে না, ওকে মেটাই। আচ্ছা দেখো মেটাচ্ছি, কোয়েশ্চেন 7টা আমরা একটু ট্রাই করি। দেখো 7টা কী বলছে, দুটি বিন্দু আধান 0.1 দূরে আছে, একটি আধানের মান অপরটির 4 গুণ, আধান দুটি সংযোগকারী রেখার ওপর বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 হবে কোথায়। আচ্ছা তাহলে একটা বিষয় বলে এরকম করতে পারি, হ্যাঁ কিনা একটু ভেবে দেখো। ধরে নিলাম একটা কিউ, তাহলে একটা কত হবে 4 গুণ মানে 4Q, আর ডিস্টেন্স কত বলেছে 0.18 মিটার, এটা বলে দিয়েছে টোটাল। তো বলছে কোথায় ক্ষেত্র প্রাবল্য 0 হবে। মনে রাখবো যখনই আধান সমান মধ্যবিন্দু কোথাও মানে এদের মিডিলে কোথাও ক্ষেত্র প্রাবল্য 0 হবে, এটুকু শিওর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি বলছে, কোথায় আছে রেখা দুটির বাইরে
রেখা দুটির বাইরে বৃহত্তর, রেখা দুটির ওপর মধ্যবর্তী স্থান, রেখা দুটির ওপর বৃহত্তর আধান থেকে। এই কোয়েশ্চেনটা ডিরেক্ট করা যাবে। কোয়েশ্চেনটা কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, ডিরেক্ট করতে পারো। কি করে? চলো আগে তোমাকে ম্যাথমেটিক্সটা করে দেখে দিই, তারপরে বলছি যেটা ম্যাথমেটিক্স করার প্রয়োজনই ছিল না। কি করে বলছি আগে দেখো, ম্যাথমেটিক্সটাকে শিখে নাও। এটা আমরা জানি যে এটুকু তো শিওর যে এর আধানের মান বেশি, তাহলে এইদিকে হবে না, অবশ্যই এই পাশেই হবে। তো যেখানে হবে হোক, আমার জেনে লাভ নেই, আর দূরত্বে করে নিলাম যে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে এর জন্য যা ক্ষেত্র প্রাবল্য সমান এর জন্য তা ক্ষেত্র প্রাবল্য, হ্যাঁ কি না? আচ্ছা বলো এখানে কত আধান আছে? ক্ষেত্র প্রাবল্য শূন্য মানে কি? কোথাও ক্ষেত্র প্রাবল্য মানে কত আধান আছে ভাবতে হয়, +1। তাহলে প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ। এটাকে ইয়ন ধরছি। আবার প্লাস প্লাসকে কী করবে? প্লাস কিছু দেওয়া নেই মানে প্লাস ভাবা, প্লাস প্লাসকে বিকর্ষণ। এটা E2, এই দুটো সমান হয়ে গেল, মানে তো লব্ধ প্রাবল্য কত? 0। তাহলে আমাকে E1 আর E2 সমান করতে হবে, করে দিলাম। আচ্ছা E1 এর ভ্যালু কত? 1/4πε0 Q/কি r²। E2 এর ভ্যালু কত বলো? 1/4πε0 Q এর জায়গায় 4Q, আর এর জায়গায় কত বলো? এটা যদি আর হয়, টোটালটা 0.18, তাহলে এটা কত হবে? 0.18 মাইনাস আর, 0.18 মাইনাস আর এর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এক কাজ করলাম, দেখো কি কেটে গেল, এটা কেটে গেল, কিউ কেটে গেল, দুই দিকে রুট করে দাও। রুট করলে কত হয়ে যাবে? 1/r। এখানে তাহলে 2 হয়ে গেল, রুট করলে কত? 0.18 মাইনাস আর, কোনাগুনি গুণ করো, তাহলে এটা গুণ করলে কত? 2r। এটা গুণ করলে কত? 0.18 মাইনাস আর, এটা এ পাশে আসলে 3r। 0.18, তাহলে আর সমান কত? 3 দিয়ে ডিভাইড করো, 0.06। তার মানে কি এই দূরত্বটা কোথা থেকে নিয়েছিলাম? ক্ষুদ্র থেকে। তাহলে উত্তর কত হবে? ক্ষুদ্র আধান থেকে কত সেমি দূরে? 0.06। কোথায় আছে দেখো তো? ক্ষুদ্র আধান থেকে 0.06, আর রেখা দুটির মধ্যবর্তী স্থানে কিন্তু। ঠিক আছে, অপশান বি। এবার শোনো, অঙ্কটা ডিরেক্ট কী করে করতে পারতাম। ডিরেক্ট বলছি, দুটো আধান যখন সমান হয়, আবার আমি এখানে রেখে দিচ্ছি, এটা কিউ আর এটা কত বলো? 4Q। দুটো আধান যখন সমান হয়, এটা 0.1 মিটার। তাহলে মিডল ডিস্টেন্সটা কত হবে? একটু আইডিয়া নেওয়ার জন্য, মিডল ডিস্টেন্সটা কত হবে বলো? হাফ করে দাও, তাহলে 0. কত হয়ে যাবে? 0.9 মিটার। ঠিক আছে, এটাও এটাও ঠিক আছে। এবার শোনো, দুটো আধানের যখন কি সমান হবে বলো? চিহ্ন কিছু নেই মানে প্লাস ভাবছি, তাহলে মধ্যবর্তী কোথাও ক্ষেত্র প্রাবল্য 0 হবে। তাহলে যেটা বাইরে বলা আছে ওটা হবে না। রেখার ওপর আধান দুটির বাইরে হবে না, এ এরটা হবে না, এ আর ডি হবে না। তাহলে দেখো আধান দুটির বাইরে বলেছে, এ আর ডি আগে বাদ। তাহলে কি কি পড়ে থাকলো? বি আর সি। বিটা কোথা থেকে বলেছে? ক্ষুদ্রতর আধান থেকে 0.06 মিটার, আর বলেছে বৃহত্তর আধান থেকে 0.04 মিটার। এবার তুমি নিজে থেকে ভেবে দেখো, এ পাশে আধানের মান বেশি, ঠিক আছে, তো আমি যদি মধ্যবিন্দুতে ধরতাম তাহলে ক্ষেত্র প্রাবল্য 0 হতো না, কারণ এখানে আধান কম, এখানে আধান বেশি। কিন্তু আমি যদি ডান পাশে যাই, একে তো আধান বেশি, আবার দূরত্বও কমে গেল, তাহলে ক্ষেত্র প্রাবল্য তো আরও বেড়ে যাবে। তাহলে ডান পাশে ক্ষেত্র প্রাবল্য 0 হতে পারে না, কারণ আধানের মান বেশি আছে এ পাশে। সুতরাং উত্তরটা 0.09 মিটারের কম হবে না বৃহত্তর থেকে। আর বৃহত্তর থেকে কত বলা আছে দেখে নাও? 0.04 কম বলা আছে, তাহলে এটা তো হবেই না। তাহলে একটা অপশান পড়ে থাকলো, তাহলে সিটাও বাদ, তাহলে অপশান বি। বুঝতে পারলাম? অঙ্ক না করে, ঠিক আছে। বেশিরভাগ এমসিকিউ ওই টাইপসেরই থাকে যে অনেক সময় ক্যালকুলেশন ছোটোখাটো বিষয় একটু চিন্তাভাবনা করলে হয়ে যায়, তো এটা বলে দিলাম, এইভাবে করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এইভাবে জিনিসগুলো মনে রাখতে হবে। পরে কোয়েশ্চেন 4 4 না কতটা গো? 4 কোথা থেকে চলে এলাম? 7 8, হ্যাঁ সরি 8-এর কোয়েশ্চেনটা দেখো কী বলছে, মেটাচ্ছি। ওকে, তো এটা কিন্তু ম্যাথ ছাড়াও করা যেত। ঠিক আছে, চলো 8-এর এবার কোয়েশ্চেনটা একটু দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? এটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে আর অক্ষবিন্দু। আচ্ছা দেখো, এটা দ্বিমেরু আছে, একটু নিচে আঁকি তাহলে বোঝাতে বেশি সুবিধা হবে। এটা -Q চার্জ, এটা +Q চার্জ ভাবো। অক্ষে বলেছে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, এটা এই দূরত্বে ক্ষেত্র প্রাবল্য কত বলেছে? ই। তো অক্ষের ফর্মুলা আমরা জানি ই হয়। এবার কি বলেছে? এটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দাও, এটাকে ঘুরিয়ে এরকম করে দাও, এটা -Q করে দাও, এটাকে +Q করে দাও, বা এটা -Q, এটা যা করবে করো, অসুবিধা নেই, খালি ঘুরিয়ে দাও। এদিকে এটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, ছিল এরকম করে দিলাম এরকম। এবার বলো তো, এর প্রথম কেসের ক্ষেত্রে এটা কি ছিল? অক্ষ। কিন্তু এই কেসের ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ কি না? দেখো এর সাপেক্ষে এটা কি, এই দূরত্বটা কি? এটা তো লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ কি না? এখন এটা ভুলে যাও, আগেরটাকে ভুলে যাও, এখন এইরকম হয়ে গেল। তাহলে এটা কি বলো?
ঘুরিয়ে এরকম করে দিলাম। এবার তুমি বলো এই পয়েন্টটা কি? লম্ব সমদ্বিখণ্ডক, হ্যাঁ কি না? তো এটাকে আমরা ই ড্যাশ ধরে নিচ্ছি সাপোজ ধরো। এবার তুমি বলো, এটা আমাদের জানা আছে যে অক্ষে ক্ষেত্র প্রাবল্য, এই যে দেখো, এই যে এইভাবে এঁকে দিই তাহলে বুঝতে পারবা, অক্ষে ক্ষেত্র প্রাবল্য যা হয় সেটা লম্ব সমদ্বিখণ্ডকের কত গুণ হয়? দ্বিগুণ হয়। মানে এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, E1 মানে কোথায়? অক্ষে। আর এটা কত? লম্ব সমদ্বিখণ্ডকে। তো আমরা জানি E1টা কি 2E2 হয়, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, এই জিনিসটাকে উল্টোভাবে পড়ো। আগে সিম্পলি প্রথম লাইনটা বলি, যেটা অক্ষে হয় সেটা লম্ব সমদ্বিখণ্ডকের দ্বিগুণ, তাহলে যেটা লম্ব সমদ্বিখণ্ডক হবে সেটা অক্ষের কত হবে? অর্ধেক হবে। তাহলে এটা যেটা এখন হবে এটা আগের তুলনায় কী হবে? অর্ধেক। তাহলে E/2। অপশান কোনটা? অপশান সি, তাই তো? অপশান সি। বুঝতে পারলাম বিষয়টা? অক্ষে ক্ষেত্র প্রাবল্য লম্ব সমদ্বিখণ্ডকের দ্বিগুণ, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্র প্রাবল্য অক্ষের কত হবে? হাফ হবে। তো অক্ষের হাফ হয়ে গেল। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন দেখো, গ্রাফ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ আশা করছি। গ্রাফে কি বলছে দেখো তো, গ্রাফে কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে ধরা যাক আধানে আহিত একটি অসীম সমতল পাত, এরকম বলেছে। আচ্ছা বলো, অসীম সমতল পাতের নিকটে, অসীম একটা সমতল পথ আছে, কাছাকাছি ক্ষেত্র প্রাবল্য কত হয়? আমরা জানি σ/2ε0 শূন্য মাধ্যম। ঠিক আছে, এবার তুমি একটা বিষয় বলো তো, এখানে দূরত্ব বলে কোনো, আর বলে কোনো কিছু আছে? এখান থেকে দূরত্ব কত দূরে? কোনো কিছুই নেই, তাহলে আরের ওপর নির্ভরশীলই নয়। তার মানে কি, দূরত্ব চেঞ্জ হলেও ক্ষেত্র প্রাবল্য চেঞ্জ হবে না। তাহলে কি হবে? সমান থাকবে। তাহলে এটা হবে, দূরত্বের সাথে কোনো কিছু সম্পর্ক নেই। অপশান ডি। ঠিক আছে, 10-এর কোয়েশ্চেনটা দেখো কি বলছে। এটা একটা ম্যাথস করতে হবে। 3টে ধারক আছে, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড আর কত? 5। 1 2 5, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড আর 5 মাইক্রোফ্যারাডের ধারক আছে। 10 ভোল্ট না কত সাথে যুক্ত আছে? 10 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত আছে। তো বলেছে এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো কাজ করি, আগে প্রথমে এদের তুল্য বের করি। তাহলে তুল্য কি? 1/c সমান কি? 1/c1, 1/1, 1/c2, 1/2, 1/c3, 1/5। 10 হয়ে গেল। এটা 10 করলে কত? 10 + 5 + 2 মানে কত? 17/10। তাহলে উল্টে দাও, তাহলে c সমান কি পেলাম? 10/17। ঠিক আছে, এটা এত মাইক্রোফ্যারাড পেলাম। হয়েছে? এবার বলো, c জানি, v জানি, তাহলে q বের করো। তাহলে q সমান কি? cv। হয়েছে? c এর ভ্যালু কত? 10/17। মাইক্রো মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়ে যাবে? 6। আর v মানে কত? 10। হয়ে গেল। এত কি? কুলম। যেহেতু শ্রেণীতে আছে প্রত্যেকের আধান কি? সেম। তাহলে এরও কিউ, এরও কিউ, এরও কিউ, কিউ সেম। এবার বলো, কিউ জানি, সি জানি, তো ভিভের কত কোনো ব্যাপারই নয়। তাহলে কিউ সমান কি? সিভি। তাহলে কিউ সমান সি। সি এর জায়গায় এটা কি? এটাকে 1 নম্বর বলছি, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর বলে দিলাম। তাহলে C2 আর এটাকে V2 করলাম। V2 চেয়েছে, তাহলে V2 সমান কি? কিউ বাই কি হবে? C2। ঠিক আছে, কিউ এর ভ্যালু কত বলো? পেলাম 10/7 × 10 টু দি পাওয়ার -6 আর 10 10 100 করে দিলাম। দেখো 10 10 মাল্টিপ্লাই 100। আর এখানে কত? কার ভ্যালু বলো তো? C2 ভ্যালু। C2 ভ্যালু কত? 2 মাইক্রোফ্যারাড। তাহলে 2 × 10 - 6। এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/17, 50/17। অপশান সি। ঠিক আছে, আর কি বলেছে? 10 11টা চেক করো। অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্রে দেখো এই কোয়েশ্চেনটা, একটি আদর্শ সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে এটাই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, ট্রাই করা যাক। বলো, সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি আগে বলো? বি সমান কি? μ0 স্মল ni বলতে পারো, বা বি সমান μ0 কি বলো? ক্যাপিটাল N বাই L × I। তো এখানে দূরত্ব ব্যাসার্ধ বলে কোনো বিষয় আছে না, তাহলে ব্যাসার্ধের উপর নিরপেক্ষ, তাহলে অপশান ডি, ব্যাসার্ধ নিরপেক্ষ। ঠিক আছে, 12টা কী বলছে দেখো, একটি ভোল্ট মিটারের রোধ বলে দিয়েছে। এটা এত বলেছে, যন্ত্রকে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাপার উপযুক্ত অমিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হবে তা হলো। আচ্ছা, প্রথমত আগে যেটা বাদ যাবে সেটা বাদ দিই। প্রথমত যেহেতু দেখো কি ছিল এটা ভেবে লাভ নেই, ছিল ভোল্ট মিটার, করতে হবে কি? অ্যামমিটার। তো এই টাইপসের কোয়েশ্চেনে কি কিসে পরিণত করছি তার ফর্মুলা, তাহলে অ্যামমিটারের ফর্মুলা ইউজ করতে হবে। অ্যামমিটারে মানে ভোল্ট মিটার থেকে অ্যামমিটার, তো আমি এটাকে ভাববো গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার।
ঠিক আছে, এইভাবে ভাবো। কিসে পরিণত করছে তো তার ফর্মুলা, তাহলে অ্যামমিটারে পরিণত করতে হলে কিসে যুক্ত করতে হয়? সমান্তরালে যুক্ত করতে হয়, হ্যাঁ কি না? তাহলে উত্তর তো সমান্তরাল হবে, এটুকু সিওর। তাহলে অপশান এ আর সি এর মধ্যে হবে, হয়েছে? চলো করা যাক। এখানে ভোল্ট মিটারের রোধ কত? 300। এখানে ভোল্ট মিটারের রোধ কিন্তু এটাকে গ্যালভানোমিটার ভাববো, তাহলে কত? 300 ওহম। তাহলে বুঝতে মানে সুবিধা হবে। কত ভোল্ট মাপতে পারে সর্বোচ্চ? 150। 150 ভোল্ট সব থেকে মাপতে পারে। এটাকে আমরা কি, এই যে ভোল্ট মিটারের কি এটা রোধ তো, আর তো, কিন্তু এটাকে একটা জি হিসাবে ভাববো, ঠিক আছে? গ্যালভানোমিটার ভোল্ট, ভি সমান আই আর, তাহলে আই সমান কী হবে? ভি বাই আর, হ্যাঁ কি না? কিন্তু যেহেতু এটাকে বললাম না যে কার রোধটা, ভোল্ট মিটারকে গ্যালভানোমিটার ভাববো, এটাকে আই জি লিখে দিলাম। তাহলে ভি এর ভ্যালু কত? 150, 300 মানে কত? হাফ। এবার বলো এন মানে কি হয়? আই বাই আই জি। আইয়ের ভ্যালু কত? ম্যাক্সিমাম 8 অ্যাম্পিয়ার মাপতে পারে, আই জি কত? হাফ, তাহলে 16। এবার এস মানে কী হয় আমরা জানি? জি বাই এন মাইনাস 1। জি মানে আর, মানে কত? 300। এন মানে কত? 16 মাইনাস 1, তাহলে 15/30 মানে 20। 20 সমান্তরালে, অপশান এ। বললাম না থেকে অ্যামমিটার করতে গেলে সমান্তরালে যুক্ত করতে হয়, অপশান এ। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেনে আসছি, মেটাই। আচ্ছা দেখে নাও পরের কোয়েশ্চেনটা কী বলছে, চেক করে নাও। যে এটা তো অর্ধবৃত্তের কেন্দ্রের ফর্মুলা, এটা তো বোঝার কোনো কিছু নেই। বলো পূর্ণবৃত্তের কেন্দ্রের ফর্মুলা কী হয়? মিউ নট আই বাই 2r। তাহলে অর্ধবৃত্ত কী হবে? 2 দিয়ে ভাগ করে দেয়, মিউ নট আর বাই 4r, তো আরের জায়গায় এ আছে, অপশান হয়ে গেল, অপশান ডি। এটা ডিরেক্ট ফর্মুলা ছিল, ঠিক আছে? 14 কোয়েশ্চেনটা কী বলছে দেখো। একটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের দ্বিগুণ বিনোদ দ্বিগুণ হয়, ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান কী হয় এটা বলো? ট্যান থিটা সমান হয় ভি বাই এইচ, এটা আমাদের জানাই আছে, হ্যাঁ কি না? তো ভি কত বলেছে দেখো, উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, মানে অনুভূমিক উপাংশ যদি এক্স হয়, উল্লম্ব উপাংশ 2x হবে, তাহলে এক্স কেটে গেলে কত হয়ে যাবে? 2 হবে। তাহলে আনসার কত হবে? অপশান এ। ঠিক আছে, 15 কোয়েশ্চেনটা দেখো কী বলছে। এত মিটার বাহু বিশিষ্ট এত রোধ বিশিষ্ট বর্গাকার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র তলে রাখা আছে, কোন তলে লম্ব, তাহলে কুণ্ডলীর মধ্যে চুম্বক প্রবাহ। দেখে না কী বলছে। একটা কুণ্ডলী আছে, বর্গাকার কুণ্ডলী, ওকে রেখে দিলাম। কুণ্ডলীর তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র লম্ব, তাহলে বি এ পাশে, ঠিক আছে? বলো লম্ব আর ক্ষেত্রফলের ডাইরেকশন কী হয়? তলের সাথে লম্ব, তাহলে বি আর এ একই দিকে, ক্ষেত্রফল একই দিকে, তো ফাই সমান কী হয়? বি এ কস থিটা, তো কস কত হবে? 0, ঠিক আছে? একই দিকে। বি কত? চৌম্বক ক্ষেত্র কত? 0.5 টেসলা। আর ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বলো? বাহু স্কোয়ার, তাহলে 1 মিটার 1 স্কোয়ার, তাহলে উত্তর 0.5ই হবে। তাহলে অপশান এ। বুঝতে পারলাম? এবার 16টা চলে আসছে, দেখো 16 কোয়েশ্চেনটা কী বলছে বলো। 16 কোয়েশ্চেন এখনও পর্যন্ত বেশি ওইরকম ক্যালকুলেশনের কোয়েশ্চেন এখনও পাইনি, যেমন একটা ধারকের ওটা পেলাম, ওটা একটু ক্যালকুলেটিভ ছিল। 16 কোয়েশ্চেনটা দেখো কী বলছে। যখনই তুল্য চাইবে না, তুল্য তড়িৎচালক বল দুটো সমান্তরালে থাকবে, এই হচ্ছে ফর্মুলা। ই1 আর এগুলো সব শর্টসে করানো আছে, তোমরা দেখে নিতে পারো। যে থার্ড সেম শর্টস ভিডিওটা নেই, সব দেখে নিবা, বেশিরভাগ কোয়েশ্চেন তুমি পেয়ে যাবা। R1 + R2 এবং থার্ড সেম এমসিকিউ ওখানে তো করানো আছেই, শর্টসেও পেয়ে যাবা। থার্ড সেম এমসিকিউ প্লেলিস্ট ওখানেও সব করানো আছে, দেখে নিতে পারো বেশিরভাগগুলোই। চলো ই1 কত? 3 ভোল্ট। R2 কত বলো? অভ্যন্তরীণ রোধ কত? 0.3 ওহম। পরেরটা E2 কত? 2 ভোল্ট। R1 কত? 0.2 ওহম। R1 + R2 0.2 + 0.3, ঠিক আছে? তাহলে কত হবে বলো? 0.6 + 1 কত? 3 হচ্ছে, তাই তো? 0.5 মানে হাফ, ওপরে গেলে কত? সরি, হাফ ওপরে গেলে কত? 2.6। তাহলে উত্তর অপশান ডি। বুঝতে পারলাম? এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হতো যখনই সমান্তরালে থাকবে, এই ফর্মুলা। আর কি বলছে? 16, 17। 17টা দেখো একটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আছে, দেখো এই কোয়েশ্চেনটা আশা করছি নিজেরাই বুঝতে পারবে এটা কী দেওয়া আছে। আমি আগেই বলি এই টাইপসের সব কোয়েশ্চেন তুমি দেখে নিতে পারো, করানো আছে সব। থার্ড সেম এমসিকিউ প্লে লিস্টে বলো এই চ্যাপ্টার, বা তুমি শর্টসে দেখে নিও, এগুলো করানো আছে, ঠিক আছে? VI। আচ্ছা বলো তো, একটা পার্টিকুলার ভোল্টেজে যেহেতু ধাতব পরিবাহী, মানে কি উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, আর রোধ বৃদ্ধি পাওয়া মানে কি কারেন্ট হ্রাস পাবে। তো যার কারেন্ট কম তার উষ্ণতা সব থেকে বেশি। কারেন্ট কম কার? দেখো একটা পার্টিকুলার ভোল্টেজে কারেন্ট সব থেকে কম কার? এটার, তাহলে T3 সব থেকে বেশি।
ঠিক আছে। তারপরে কারেন্ট একটু বেশি এর, তারপরে এ বেশি, আর সব জায়গায় কারেন্ট যার বেশি হবে তার কি উষ্ণতা সব থেকে কম, তাহলে T3 সব থেকে বেশি হবে। ঠিক আছে, T3 সব থেকে বেশি, তার থেকে কম T2। দেখো কারেন্ট বেড়েছে মানে কি, রোধ কমেছে মানে উষ্ণতা কমেছে, আরও উষ্ণতা কম, আরও কারেন্ট বেশি, তাহলে T1টা সব থেকে কম। ঠিক আছে, T2 তার থেকে একটু বেশি, আর T3 সব থেকে বেশি। এইভাবে ভাবো, সিম্পলি এইভাবে ভাবো, যত বেশি উষ্ণতা তত কম কারেন্ট, ব্যাস ঝামেলা শেষ। সব থেকে কম কারেন্ট কি, আমরা একটাই দেবো, সবগুলো দেখার দরকার নেই। সব থেকে কম হচ্ছে T3-র, দেখো কারেন্ট সব থেকে কম, তাহলে এই উষ্ণতা সব থেকে কম হবে, তাহলে T3 উষ্ণতাটা কি সব থেকে বেশি। কারেন্ট যত কম রোদ উষ্ণতা তত বেশি, তো কারেন্ট কম কোথায় সব থেকে আছে বলো, T3-তে, তাহলে এর উষ্ণতা সব থেকে বেশি। ব্যাস এটুকু ভাবো তাহলে হবে, আর বেশি কিছু করার প্রয়োজন নেই। হয়ে গেল। পরের কোয়েশ্চেন, অপশান তাহলে এটা কোনটা হলো বলো, অপশান ডি। অপশান ডি না বি আছে গো, T3 এটা, অপশান কি আছে, বি। অপশান বি, বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, 18 কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা 18 কোয়েশ্চেনটা ট্রাই করি কি বলছে দেখেন। আঠারো কি বলছে গো, 18টি সদৃশ মিশ্র সময় রাখা সাজানো 6টি কোষ শ্রেণী সমবায়ে প্রবাহ, আচ্ছা সর্বোচ্চ প্রবাহের শর্তটা মনে আছে, সারি সংখ্যা আর প্রত্যেক সারিতে কোষের সংখ্যা MR সমান NR। ঠিক আছে, এটা হচ্ছে কি সারি সংখ্যা, এটা প্রত্যেক সারিতে কোষের সংখ্যা। ঠিক আছে, এসব ম্যাথস আশা করি তোমরা সব করেছো। এটা সারি সংখ্যা, এটা প্রত্যেক সারিতে কোষের সংখ্যা। তো কার কারণ চেয়েছে, বহিস্থ রোধ আর কোষের অভ্যন্তরীণ রোধ, বহিস্থ রোধ আর কোষের অভ্যন্তরীণ রোধ মানে ক্যাপিটাল আর বাই স্মল আর এর অনুপাত, স্মল n বাই m। এমটা কি সারি সংখ্যা, কতগুলো সারি বলেছে, 3টি সারি, তাহলে 3 আর ওপরে 6, 2 উত্তর হবে। তাহলে 2:1, তাহলে ক্যাপিটাল আর ইস টু স্মল আর 2:1, তাহলে অপশান কোনটা, অপশান ডি। ঠিক আছে, এটা মনে রাখলেই হয়ে যেত এই ফর্মুলাটা। ঠিক আছে, আর কি আছে দেখে নাও, 19 কোয়েশ্চেনটা, একটা চিত্র দেওয়া আছে, দেখো চিত্রটা আমি একটু আঁকি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আগে এটা মিটিয়ে দিচ্ছি, দেখে নাও হয়েছে, এবার চিত্রটা আঁকছি, মেটাই। ওকে, 19 কোয়েশ্চেনটা আমি চিত্রটা আঁকি তাহলে বেশি বেটার বুঝতে পারবা। এইটা কিসের অঙ্ক, পোটেনশিওমিটার অঙ্ক। ঠিক আছে, 3rd সেম MCQ প্লেলিস্টে দেখে নিতে পারো, এই টাইপসের অঙ্ক করানো আছে। ওকে, আমি এটুকু বুঝতে পারলাম তোমাদের প্রবলেমটা কোথায় আছে। বেশিরভাগ কোয়েশ্চেনই তোমরা জানো, মানে যারা এক্সাম দিলে তাদের জন্য বলছি, সমস্যা হয়তো সময় নিয়ে একটু হয়েছে তোমাদের ক্যালকুলেশন করতে গিয়ে, আর অন্য কোনো কিছুই বিষয় এখানে ছিল না। এটা 2 ভোল্ট, এটা রোধ আর, এটা কত 10 মিলিভোল্ট এটা, আর এটা 40 সেমি বলেছে, এটা 40 সেমি, আর এই টোটাল রোধ এটা হচ্ছে 100 সেমি, টোটালটা 100 সেমি, আর এটুকু হচ্ছে 40 সেমি, এই যেটা। এবার কোয়েশ্চেন বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা দেখো 100 সেমি রোধ কত নম্বর কোয়েশ্চেন, 19। 100 সেমি রোধের তারের দৈর্ঘ্যের রোধ বলেছে 10 ওহম, তাহলে বলো তো 40 সেমির কত হবে রোধ, তাহলে 4 ওহম, সিম্পল। হ্যাঁ কি না, 100 সেমির রোধ 10 ওহম, তাহলে 40 সেমির রোধ কত হবে, 4 ওহম। এটা একটু মনে রাখো, একটু পরে কাজে লাগবে। প্রতিমিত অবস্থা সৃষ্টি হওয়ার মানেটা কি, মানে এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এটাকে এখন নেই ভাবো। তাহলে বর্তনীর প্রবাহ কত হয় বলো, I সমান কি ফর্মুলা, বর্তনীর প্রবাহ I সমান কি, টোটাল তড়িৎচালক বল। তো এটাকে ভাবো, কারণ এটা তো বাদ দাও, কারণ কারেন্ট যাচ্ছে না, এটাকে ভাবো 2E বাই টোটাল রোধ, কত রোধ বলো, ক্যাপিটাল আর প্লাস কি এই 100 সেমি তারের রোধ, তো 100 সেমি তারের রোধ কত, 10। বুঝতে পারলাম। আর একটা জিনিস শুনে এক লাইনে লিখে দিচ্ছি, V সমান IR, হ্যাঁ কি না, তাহলে I সমান কী হওয়া উচিত বলো, V/R। ঠিক আছে, যেটা এক্ষুনি লিখলাম। তো এটা কার জন্য লিখলাম, বড় বর্তনীর জন্য। এবার ছোটো বর্তনীর জন্য দেখো, এই দুই প্রান্তের বিভব প্রভেদ বের করতে চাইছি, V বের করতে চাইছি, তাহলে V সমান কী হবে, I × R। তো I কোনটা যাচ্ছে, এটাই তো যাচ্ছে I তো এই কারেন্টটাই যাচ্ছে, হ্যাঁ কি না, তাহলে এই আর সেম, তাহলে দুটো সেম হয়ে গেল। তাহলে V/R করতে হবে, তো V কত, 10 মিলিভোল্ট। এই দুই প্রান্ত দেখো এখানে কত যুক্ত আছে, 10 মিলিভোল্ট, দুই প্রান্তের বিভব প্রভেদ 10, তাহলে 10 × কত, 10⁻³ তাহলে ভোল্টে করে নিলাম। ঠিক আছে, ভোল্ট হয়ে গেল। বাই কত রোধ বলো, এটা কত সেমি, 40 সেমি, তো 40 সেমি রোধ কত, 4। বুঝতে পারলাম কি পারলাম না, এটা বড় বর্তনীর আর এটা ছোট বর্তনীর, দুই প্রান্তের বিভব প্রভেদ 10 মিলিভোল্ট, আর এটার রোধ 40 সেমির রোধ কত, 4 ওহম। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে I সমান V/R, একবার বড়োর জন্য একবার ছোটোর জন্য, ব্যাস কাটাকাটি করে আনসার চলে আসবে।
চলো কোনাকুনি গুণ করি, 4 2 এটা কত আর প্লাস 10 ইন্টু কত হবে বলো, 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে -2, এখানে 4 দুগুণে কত 8, তাহলে আর প্লাস 10 সমান কত হয় বলো, 8 বাই কত 10 টু দি পাওয়ার -2 মানে কত 800, তাহলে 8 সমান কত 800 - 10 মানে 790, অপশান সি। বুঝতে পারলাম কীভাবে করা হলো। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, এটা বর্তনী চিত্র আছে, হয়েছে। চলো বর্তনী চিত্রটা করে নিই, মেটাচ্ছি 20 কোয়েশ্চেনটা। কুড়ির কোয়েশ্চেন কী বলছে দেখো, নিচে দেওয়া বর্তনী, আচ্ছা এটা একটু আমি আঁকি তাহলে ভালো বুঝতে পারবা। এটা 2, এটা 2, এখানে এ বিন্দু, আচ্ছা এরকম একটা আছে, এটা বি বিন্দু, এখানে একটা রোধ আছে, এখানে একটা আছে, আর এখানে দুটো আছে, তাই তো সামথিং এরকম চিত্রটা আশা হচ্ছে সবাই দেখতে পাচ্ছ। তাহলে এটা 5 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 3 3, এ আর বি এর মধ্যে তুল্য রোধ। আচ্ছা দেখো ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ, তাহলে এর মধ্যে তুল্য রোধ, ভালো করে দেখো তো এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম নয়? কী করে বুঝতে পারলাম? কারণ দেখো যদি এটা না থাকতো তাহলে সেম হতো না, কারণ মিডিলে রোধ ছিল। কিন্তু যেহেতু একটা তার দিয়ে যুক্ত করে দিয়েছে, তার দিয়ে যুক্ত করা মানে কি দুটো পয়েন্টের পোটেনশিয়াল বিভব কি সেম, মানে এটা যেহেতু এগুলো সব বি পয়েন্ট, এটা বি পয়েন্ট বি পয়েন্ট বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, তাহলে কি এই দুটো বিন্দু সেম। তো যখনই বিন্দু সেম হয় তার মধ্যে রোধের কোনো কাজ থাকে না, মানে রোধটা নেই। কেন বলো নেই মানে কি, নাই ভাববো, তার রিজনটা শোনো। মনে করো কারেন্ট এই পাশে এলো, কারেন্ট কি এ পাশে যাবে, কারণ এ পাশে রোধ আছে, হ্যাঁ কি না? ঠিক আছে, কারেন্ট কোন দিক দিয়ে চলে যাবে, এ পাশ দিয়ে চলে যাবে। যদি এ পাশ দিয়ে আসে, কারণ এটা শর্ট সার্কিট নয়, হ্যাঁ কি না, কোনো রোধ নেই এখানে, এদিক দিয়ে কারেন্ট চলে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? এর কোনো ভূমিকাই নেই, তাহলে এটা বাদ। তো মনে রাখবে যখনই কোনো রোধ সেম পোটেনশিয়াল বা সেম বিভবের মধ্যে থাকবে, সেই রোধের কোনো কাজ সেই বর্তনীতে নেই, মানে সেটা বাদ ভাববো। তাহলে ওটাকে বাদ দিয়ে দিলাম। বুঝতে পারলে কেন? কারণ দুটো বিন্দু সেমই ছিল, একটা তার দিয়ে যুক্ত আছে, দুটো বিন্দু সেম, তাহলে মিডিলে কোনো রোধ থাকলে সেটাকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? আচ্ছা এবার দেখে নাও, এটাকে বাদ দিতে পারি না, কারণ এই দুটো বিন্দু সেম নেই, এটা একটা দেখো রোধ আছে আর একটা বিন্দু। ক্লিয়ার? এবার বলো তো এই দুটো রোধ কিসে আছে, একটু ভাবো এই দুটো রোধ কিসে আছে। তুমি বলো স্যার বুঝতে পারছি না, দেখো এটা বি পয়েন্ট মানে এটাও বি পয়েন্ট মানে এটাও বি পয়েন্ট, হ্যাঁ কি না? তো এটা সব তো একই পয়েন্ট। তো আমি এটাকে এভাবে তো আঁকতে পারি, এইভাবে ভাবো, দেখো আমি একটু সোজা করে আঁকি, তো এটাকে মনে করো বাঁকিয়ে এখানে নিয়ে চলে এলাম, বা এরকম করে ভাবো, দেখো যেটা সুবিধা ভাবো। এর এই প্রান্ত এর এই প্রান্ত একই বিন্দুতে, এর এই প্রান্ত এই প্রান্ত এই বিন্দুতে, তাহলে এই দুটো কিসে আছে বলো, এই দুটো কি পরস্পর সমান্তরালে আছে। তো সমান্তরাল মানে কি, একই মানের রোধ সমান্তরালে থাকলে কি ফর্মুলা ইউজ করি, আর বাই এন। আর মানে কত 2, আর কটা এরকম দুটো, তাহলে 1 ওহম। বা আমি চাই তোমাকে বোঝানো, বুঝতে পারলাম, বা তুমি এটাকে এইভাবে বুঝতে পারতা যে আমি 2 ওহম এখানে না, আমি এখানেও আঁকতে পারি, একই তো জিনিস। ঠিক আছে, একই তো জিনিস, শুরু এখানে হয়েছিল, শেষ বি বিন্দুতে হয়েছিল, তো বি বিন্দুতে তো শেষ হয়েছে। এই 2 ওহমটা কার মধ্যে ছিল বলো, এই বিন্দু আর এর বি এর মধ্যে ছিল, তো এ আর বি আর এই দুই বিন্দুর মধ্যেই তো আছে, এইভাবে ভাবতে পারো। তাহলে বলো এই দুটোর পরিবর্তে একটা রোধ কত পেলাম, 1 ওহম, তাহলে দুটোকে মিটিয়ে দিলাম, এই দুটোকে মিটিয়ে দিয়ে একটাই রোধ পেলাম। ঠিক আছে, 1 ওহম পেয়ে গেলাম, 1 ওহম হয়ে গেল। আচ্ছা এবার বলো এই দুটো কিসে আছে, সমান্তরাল। কী করে, এই দুটোকে কিন্তু লিখতে পারি না সমান্তরাল, কেন বলো তো, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম নয়, মিডিলে রোধ আছে, তাহলে এই দুটোকে সমান্তরাল বলতে পারি না। সমান্তরাল তখনই বলবো যখন দুটোর রোধ কি হয়, সমান। দুই প্রান্ত রোধ নয়, দুই প্রান্তটা একই বিন্দুতে থাকে, তাহলে এর দুই প্রান্ত কিন্তু একই বিন্দুতে নেই। বুঝতে পারলাম? ঠিক আছে, দেখো এর এই প্রান্ত এর এই প্রান্ত দুটো আলাদা বিন্দুতে আছে, তাহলে সমান্তরাল বলতে পারবো না। কিন্তু ভালো করে দেখো এই দুটো রোধের এই প্রান্ত কি একই তো পয়েন্ট, এ পয়েন্ট, আর এই পয়েন্ট কি একই তো পয়েন্ট, বি পয়েন্ট, তাহলে এই দুটো সমান্তরাল আছে, সমান্তরাল থাকে মানে আবার আর বাই এন, তাহলে 3/r মানে 3, আর কটা দুটো, তাহলে 1.5, তাহলে এই দুটোর পরিবর্তে একটা 1.5 লিখে দিলাম, দেখো কত শর্টে হয়ে গেল, 1.5 ওহম। ঠিক আছে, বুঝতে পারলাম, 1.5 ওহম হয়েছে। এবার বলো এ আর বি এর মধ্যে তুল্য রোধ, এবার একটু আঁকছি, এটাকে ডিরেক্ট হয়ে যাক, তবে একটু এঁকে দেখাচ্ছি এ আর বি। ঠিক আছে, তো এটা এ পয়েন্ট মানে এটা এ পয়েন্ট, একই কথা। এটা বি পয়েন্ট মানে এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, একই জিনিস। ঠিক আছে, তাহলে বলো এটা কার মধ্যে আছে, এ আর বি, তাহলে 1.5 এ আর বি এর মধ্যে একটা এঁকে দিলাম। আর এই দুটো দেখো, এ থেকে এটা 2 ওহম,
দিয়ে আবার 1 ওহম দিয়ে বিতে, তাহলে 2 ওহম 1 ওহম দিয়ে বিতে। বুঝতে পারলাম কি পারলাম না? দেখো এ থেকে একটা দে বিতে, এ থেকে একটা, তারপরে আর একটা দুটো দিয়ে বিতে। বলো 2 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 3, কারণ শ্রেণীতে আছে। তাহলে 2 1 কত হয়ে গেল? 3 ওহম। বলো 3 আর 1 1.5 সমান্তরাল, তাহলে গুণফল বাই যোগফল। 3 × 1.5 বাই 3 + 1.5, 3 15 কত? 45, 4.5, এটাও 4.5, উত্তরে 1 ওহম হবে। দেখে নাও, উত্তর হবে 1 ওহম। অপশান কোনটা আছে? অপশান বি, 1 ওহম। ঠিক আছে, অপশান বি হলো। বুঝতে পারলাম? আচ্ছা, মেটাই। দেখেন পরের কোয়েশ্চেনে চলে আসছি। এইভাবে জিনিসটাকে ভাবতে পারি। এরপরে কোয়েশ্চেনটা কত আছে? 20 হলো, তাই না? 21-এর কোয়েশ্চেনে চলে আসছি। 21 তো ডিরেক্ট এইভাবে করে দিতে পারো। ই এর ভ্যালু কত বলা আছে বলো? তড়িৎ ক্ষেত্র কত? 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর কোন তলে আছে বলো? yz তল, মানে কে পড়ে থাকলো? x, মানে i ক্যাপ হবে উত্তর। আর কি 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তো বাহুর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4 মিটার স্কোয়ার কি i ক্যাপ। ঠিক আছে, 4i ক্যাপ মিটার স্কোয়ার, যা লিখবে লিখো, মিটার স্কোয়ারটাকে পরে লিখো, একই জিনিস। তো বলো ডট করবো, তড়িৎ ফ্লাক্স মানে কি? ই ডট এস, ডট করে নাও। আয়ের সাথে আই, 3 4 কত? 12। যে আছে যে নেই বাদ, কে আছে কে নেই বাদ, তাহলে উত্তর 12 হবে। অপশান এ। ঠিক আছে, আর কি বলছে পরের কোয়েশ্চেন? কি বলেছে? 22-এর কোয়েশ্চেনটা দেখো। 22-এর কোয়েশ্চেনটা ট্রাই করি। ওকে, 22-এরটা দেখো তো কি বলছি। একটি সমান্তরাল পাতদ্বয়ের পাতদ্বয়ের মধ্যে একটা 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক ছিল। আচ্ছা, ধারকত্ব সি। তো আগে সি এর ফর্মুলা কী ছিল বলো? কে এপসাইলন নট এ বাই ডি, হ্যাঁ কি না? ওকে, তো সি এর জায়গায় কত লিখবো? 3 মাইক্রোফ্যারাড। কে এর জায়গায় কত বলেছে? 2, এটাকে 1 করলাম, যেহেতু দুটো অপশান আছে, কে 1 2, এপসাইলন নট থাকলো, এ থাকলো, ডি থেকে গেল। তাহলে এখান থেকে কাজ করি, এপসাইলন নট এ বাই ডি বের করে রাখি, কাজে লাগবে। তাহলে কত বললাম? 3/2, এটা বের করে রাখলাম। ঠিক আছে, সেকেন্ড কেস কি বলছে দেখো। এখন ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। আচ্ছা, চিত্রটা কেমন? এরকম একটা কিছু একটা ছিল, এটা আগের চিত্র। দেখো এটা হচ্ছে আগের চিত্র, সমান্তরাল পাতধারক ছিল, এখানে কে একটা মিডিয়াম ছিল পুরোটাতেই, এই যে K1 এই মিডিয়ামটা ছিল। বলছে এবার দূরত্ব দ্বিগুণ করো। চলো দ্বিগুণ করে দিলাম দূরত্ব। বলেছে মিডিলে আগে কী ছিল? আগে তো K1 ছিল, এখানে তো K1 ছিল, হ্যাঁ কি না? দ্বিগুণ করলাম, দেখেন আর একটা মিডিয়াম ভরে দিলাম। চলো এটাকে K2 ধরে নিলাম। বলেছে কত পরে K2 ধরলাম। তাহলে এখানে দুটো মিডিয়াম আছে, এবার বুঝতে পারলাম, দুটো মিডিয়াম আছে। প্রথমে তো ছিল সরি, দেখে নাও, প্রথমে কত ছিল? ডি, দ্বিগুণ করলাম, তাহলে ডি আর ডি কত হয়ে গেল? তাহলে 2D হয়ে গেল। বুঝতে পারলাম, ডি ছিল, আরও দূরত্ব দ্বিগুণ করলাম, তাহলে ডি আর ডি কত হয়ে গেল? 2D। তাহলে K1 ডিতে, K2 ডিতে। ক্ষেত্রফলে কোনো কথা বলা হয়নি, বলেছে ধারকত্ব কত হবে এখন। তাহলে সি ড্যাশ ধরলাম, তো সি ড্যাশের আবার দেখো, তাহলে মনে আছে যখন পাশাপাশি দুটো ধারক থাকে, তুল্য ধারকত্ব কী করে বের করতে হয়? এপসাইলন নট এ বাই কত? দূরত্ব বাই K1, দূরত্ব বাই K2, এটা তো ফর্মুলা। চলো ভ্যালু বসিয়ে দিই। এপসাইলন নট এ, ডিটাকে কমন নিয়ে নিলাম, 1/K1, K1-এর জায়গায় কত ছিল? K1-এর ভ্যালু কত ছিল? 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর পরের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 4। চলো এপসাইলন নট এ বাই ডি কত হয়? 3/2। এটা লসাগু করি, এটা নিচে আছে তাই না? তাহলে 4ই হবে, 4 হয়ে গেল, 2 আর 4 4, 2 + 1, 4টাকে উপরে নিয়ে যাও, তাহলে 3/2, 4/3, 3 3 কেটে গেল, তাহলে 2 হবে অ্যান্সার। অপশান বি। বুঝতে পারলাম, এই ফর্মুলাটা মনে রাখতে হতো যে পাশাপাশি যখন দুটো মিডিয়াম থাকে কী করে তুল্য ধারকত্ব বের করতে হয়। হয়েছে, এবার 23-এর কোয়েশ্চেনটাই আসছি। দেখো একটু মার্কেটে কলম খালি ভরে নিই। 23-এর কোয়েশ্চেনটা ট্রাই করো। ওই XY ধারক না কি বলেছে? চলো ট্রাই করা যাক। এটা XY ধারক বলেছে, কী করে করবে একটু ট্রাই করি।
যেমন এই কোয়েশনগুলো একটু লেন্দি, একটু খাটতে মানে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, যদিও ক্যালকুলেশন ইজি বাট একটু করতে হবে ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা ট্রাই করি। 23 কি বলছে দেখে নাও। 23, হ্যাঁ, দুটি পরিবাহী এক্স ওয়াই যথাক্রমে ধারকত্ব 3C আর C বলে দিয়েছে। কিউ আধান দেওয়া হলো, ওয়াই অক্ষের সঙ্গে যুক্ত করা হলো, ওয়াইয়ের সঙ্গে ভাগ হওয়ার আগে, পরে আর আগে শক্তির অনুপাত কত, এটাই চেয়েছে তাই তো। ভাগ হওয়ার পরে মোট শক্তি আর প্রাথমিক শক্তির অনুপাত কত। আচ্ছা, করা যাক তাহলে। প্রথমে বলো কত এক্স পরিবাহীকে, এক্সের ধারকত্ব কত 3C আর ওয়াইয়ের ধারকত্ব কত C বলেছে। তো এক্সকে দেওয়া হলো, তাহলে এক্সকে দেওয়া হলে শক্তি কত হবে, ইউ সমান কী হবে বলো। এটাকে U1 লিখলাম, প্রাথমিক 1 লিখলাম, ফর্মুলা কি হাফ কিউ স্কোয়ার বাই কি C, হ্যাঁ কি না। সি এর জায়গায় কত লিখবো 3C। আমি কাজ করতে পারি, এখানে একটা জিনিস একটু অস্পষ্ট আছে বাংলাটা, আমি একটু ইংরেজিটা দেখে নিই। দ্য কানেক্ট ইজ গিভিং চার্জ কন্ডাক্টর শেয়ারস উইথ, হ্যাঁ কীভাবে শেয়ার করছে এই জিনিসটা বলা নেই, ঠিক আছে। শেয়ার হয়তো পরস্পরকে স্পর্শ করাচ্ছে, না সমান্তরালে আছে, না কী আছে জিনিসটা বলা নেই। যেহেতু শেয়ার করছে মানে অবশ্যই আমরা এখানে সমান্তরাল ধরে নেব, বা পরস্পরকে স্পর্শ করছে, যেভাবে মনে রাখবা, ঠিক আছে। দুটো একই কেস, স্পর্শ করা বা সমান্তরালে রাখা একই কেস। কেন? কারণ দুই ক্ষেত্রে বিভব কি হয়, সেম। এবার দেখো এই কনসেপ্টটা আমরা ইউজ করব। তো প্রথমে আলাদাই ছিল, তো আমরা ভি এর কনসেপ্ট দিয়ে অঙ্কটা করব। কী করে দেখে নাও, আমরা এটা না ইউজ করে আরেকটা ইউজ করতে পারি, হাফ সি ভি স্কোয়ার, মনে আছে। সি এর ভ্যালু কত বলো, সি এর ভ্যালু কত 3C, আর ভিটাকে V1 লিখলাম। কেন বলছি, তুমি যদি চার্জ দিয়ে অঙ্কটা করো না অনেক লেন্দি হবে, বিভব দিয়ে করো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা এটা ধরলাম U1টা, এটা দিয়ে করা যায় কিন্তু লেন্দি, এটা ধরলাম, হয়েছে। এবার চলো আমরা ইউটিউব বের করবো। ইউটিউব বের করার আগে কি দুটোর বিভব সেম হবে, বললাম সমান্তরাল স্পর্শ করে একই জিনিস, কারণ বিভব কী হয়ে যাবে সেম, এইভাবে মনে রাখবা। তাহলে বলো তো সাধারণ বিভবের ফর্মুলা মনে আছে, C1 V1 প্লাস C2 V2 বাই কত হয় C1 প্লাস C2, মনে করো। তো C1 এর জায়গায় কত আছে 3C, V1 এর জায়গায় V1 রেখে দাও, C2 C আছে, V2 জায়গা কি অনাহিত, তো প্রথমে তো কোনো আধান দেওয়া ছিল না, তাহলে অনাহিত, তাহলে 0, ঠিক আছে। দ্বিতীয় যেটা ছিল ওটা কোনো আধান দেওয়া ছিল না, ওটা পরে শেয়ার করছে। প্রথমে একটা ধারকের কাছেই পুরো আধান ছিল, এই কিউ আধানটা পুরোটা এর কাছে ছিল, পরেরটার কাছে কোনো আধান ছিল না, তাহলে 0 বিভব, আধান ছিল না। C1 প্লাস C2 মানে কত 3C প্লাস C, তাহলে কত হলো বলো 3C V1 বাই 4C, C কেটে গেল, তাহলে 3/4 V1, এটা হচ্ছে, এটা পেলাম সাধারণ বিভব, হয়ে গেল। এবার বলো পরের শক্তি বের করছি U2, ইউ মানে কি ইউজ করবো হাফ সি ভি স্কোয়ার, বলো এই দুটো সমান্তরালে ভাবতে পারি, কত কত 3C আর C, তাহলে সমান্তরালে যোগ করো 3C প্লাস C কত 4C, আর ভি কটা কত ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার তো ফর্মুলা, হ্যাঁ কি না, হাফ সি ভি স্কোয়ার, তো ভি এর জায়গায় কত লিখবো 3/4 V1 স্কোয়ার, হাফ থেকে গেল, ঠিক আছে। 4C রেখে দিলাম, এটা কত হয় বলো 3 এর স্কোয়ার কত 9 V1 এর স্কোয়ার, আর নিচে 4 এর স্কোয়ার কত 16, তো 4 4 কাটলে নিচে একটা 4 আসবে, তাহলে এটা 4, তাহলে কত হলো বলো তো হাফ সি V1 স্কোয়ার ইন্টু 9/4, এরকম কিছু একটা পাচ্ছি, দেখো 9/4। এবার চলো কি চেয়েছে, পরের শক্তি বাই আগের শক্তি, তাহলে U2 বাই U1 চেয়েছে, তাহলে U2 বাই U1 কত হয় বলো, U2 এর জায়গায় কত আছে বলো হাফ সি V1 স্কোয়ার বাই কত 9/4, U1 এর জায়গায় কত আছে হাফ 3C V1 স্কোয়ার, হাফ সি V1 স্কোয়ার, হাফ সি V1 স্কোয়ার কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 কেটে গেল, তাহলে 3/4, 3:4, অপশান সি, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। 24-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, 24-এর কোয়েশ্চেনটা ট্রাই করি, হয়েছে এটা, আচ্ছা। চব্বিশটা একটু ভাবি নিজেরা কি বলছে। 24-এরটা বলছে যে
নিম্নলিখিত বিবৃতি কোন সঠিক? এল দৈর্ঘ্যের প্রস্থ দুটি প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। বিভব প্রভেদ, আচ্ছা কার কার উত্তর তড়িৎ প্রবাহ ঘনত্ব আর বিচলন বেগ। আচ্ছা বিচলন বেগ ভিডি সমান কী হয় বলো? আই বাই এন ই এ। এখানে আয়ের কথা বলেনি কিন্তু আমাকে বিভব প্রভেদ। আয়ের জায়গায় ভি বাই কী লিখতে পারি? আর লিখতে পারি এন ই এ। আর মানে কি বলো? রো এল বাই এ, রো এল বাই এ বাই কত? এন ই এ। ঠিক আছে, এ কেটে যাবে, তাহলে ভি বাই কত পড়ে থাকলো? রো এল এন ই। এটা হচ্ছে বিচলন বেগ। ঠিক আছে, আর তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে কি? জে সমান কি হয়? আই বাই কি? এ। হ্যাঁ কি না? জে সমান কি হয়? আই বাই এ। আই মানে কি? সেম টু সেম এখান থেকে করতে পারো। ভি বাই কি? আর, যেটা করলাম, ইন্টু এ। আর মানে কি? একই রকম রো এল বাই কি? এ লিখতে পারি, রো এল বাই এ ইন্টু কত? এ। এ কেটে গেল, তাহলে ভি বাই রো এল। তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্বও পেয়ে গেলাম, আর কি পেয়ে গেলাম? বিচলন বেগও পেয়ে গেলাম। বলো তাহলে কোনটা এবার উত্তর হবে? ঠিক আছে, এবার করা যাক। তাহলে কোনটা হবে? বিচলন প্রথমে বলছে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে যদি বিভব প্রভেদ দ্বিগুণ করা হয়, যে ভি এর সাথে সমানুপাতিক। তাহলে এটা যেমন চেঞ্জ হবে, যেটাও তেমন চেঞ্জ হবে। একদম ঠিক বলেছে। তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 1 ঠিক। বিভব প্রভেদ দ্বিগুণ করলে বিচলন বেগ অর্ধেক হবে। বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে, যদি দ্বিগুণ করা হয় বিচলন বেগ অর্ধেক হবে না, দ্বিগুণ হবে। তাহলে বিবৃতি 2 ভুল। তাহলে 2 নম্বর বিবৃতিটা ভুল। 3 নম্বর, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে। তড়িৎ প্রবাহ ঘনত্ব প্রস্থচ্ছেদ বলে কিছু আছে? কেটে গেছে, তাহলে নেই, তাহলে নির্ভর করবে না। তাহলে এটাও ভুল। তাহলে 3-এরটাও ভুল। তাহলে কোনটা ঠিক? একমাত্র, তাহলে 1-এরটা একমাত্র ঠিক। তাহলে অপশান বি কেবলমাত্র 1 সঠিক, অপশান বি হবে। বুঝতে পারলাম? 24 হয়ে গেল। পরেরটা দেখো, 25-এরটা ট্রাই করি কি বলছে। 25-এর কোয়েশ্চেন কী করে করব? দেখো 25-এর কোয়েশ্চেনটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো, মনে আছে? চলো একবার করে দিই। 25-এরটা, যখনই টানা হয় কোনো তারকে, ফর্মুলা কী হয়? আর সমানুপাতিক এল স্কোয়ার। হ্যাঁ কি না? তাহলে বলো R2 বাই R1 সমান কত হবে বলো? L2 বাই L1, তার কে স্কোয়ার। এবার L1 যদি L হয়, L2 কত? X গুণ, তাহলে X ইন্টু L। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে কত? R2, এটা কত হয়ে যাবে? X স্কোয়ার। তাহলে X স্কোয়ার R1। R1-এর জায়গায় কত বলেছে? R বলেছে, তাহলে X স্কোয়ার R। বুঝতে পারলাম কি পারলাম না? প্রথমেরটা দেখো, আর ভ্যারিজেস এল স্কোয়ার কখন? যখন তারকে টানা হয় বা আয়তন অপরিবর্তিত থাকে। R2 বাই R1, L2 বাই L1, L1টা L হলে L2টা X গুণ করো, তাহলে XL কাটা করো। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে অপশান এ। পরের কোয়েশ্চেন 26-এরটা কী বলছে? কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থা পরিবর্তিত হবে? বিভিন্ন বাহুর রোধ পরিবর্তন করলে। একদম ঠিক, কারণ নিষ্পন্দ অবস্থা মানে কি? পি বাই কিউ সমান কী হয়? আর বাই এস। হ্যাঁ কি না? তাহলে অপশান এ ঠিক, আর ভাবার দরকারই নেই। কারণ ব্যাটারি গ্যালভানিক অবস্থান পরিবর্তন করলে কিছু চেঞ্জ হয় না। তড়িৎচালক বলেও কোনো কিছু যায় আসে না। অন্য রোধের গ্যালভানোমিটারের রোধের উপর তো নির্ভরই করে না নিষ্পন্দ অবস্থা। তাহলে বাদ হয়ে গেল। 27-এর কোয়েশ্চেনটা, দুটি বৃত্তাকার ব্যাসার্ধের, আচ্ছা কি বলেছে বলো? দুটি কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত 1:2 বলেছে। চলো করা যাক। দেখো পরের কোয়েশ্চেনটা কী বলেছে। ব্যাসার্ধের অনুপাত মানে R1 বাই R2 কত বলেছে? এটা 27-এর কোয়েশ্চেন। R1 বাই R2 বলেছে 1:2। চুম্বক ভ্রামক PM1 বাই PM2, এরকম লিখে দিচ্ছি, PM1 বাই PM2 কত বলেছে? এটা 1/2। PM মানে কি হয়? I ইন্টু এ, কারেন্ট ইন্টু ক্ষেত্রফল। তাহলে I1 ইন্টু পাই R1 স্কোয়ার করে দিলাম, বা এটা করলাম কত? I2 বাই কত? পাই R2 স্কোয়ার করে দিলাম, সমান হাফ। তাহলে পাই কেটে গেল, I1 বাই I2 থাকলো। এটাকে R1 বাই I2 তার হোল স্কোয়ার ভাবতে পারি। R1 বাই I2 কত হয়? হাফ। তাহলে হাফের হোল স্কোয়ার মানে কত? হাফ। তাহলে I1 বাই I2 সমান কত হবে? একটা হাফ কেটে গেলে 2 পাশে চলে গেল, 2-এর স্কোয়ার 4, তো তাহলে 4 ইন্টু হাফ যেভাবে ভাববা, তাহলে 2, তাহলে 2:1, অপশান বি। নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাহলে 2:1। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন 27 হয়ে গেল। 28-এর কোয়েশ্চেনটা কী বলছে দেখো। 28-এর কোয়েশ্চেন ট্রাই করি। দেখো 28-এর কোয়েশ্চেন, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ। আচ্ছা দেখে নাও, দুটি তারের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা কি? μ0/4π 2I1 I2 বাই R। এবার F ড্যাশ করে দিলাম, ঠিক আছে? μ0/4π 2I1-এর জায়গায় কারেন্ট দ্বিগুণ, তাহলে 2I1 করলাম,
এটাকে 2i2 করে দিলাম, যেহেতু কারেন্টটাকে দ্বিগুণ করলাম, বাই দূরত্ব কত গুণ 3 গুণ, তাই তো, তাহলে 3r করে দিলাম। তাহলে তুমি বলো 2 2 4 আর বাই 3 মানে কত, 4/3, বাদ বাকি তো সেমই আছে, μ0/4 পাই 2 কত i1 i2 বাই r, এটাই তো আছে। ঠিক আছে, দেখো প্রবাহ দ্বিগুণ 2i1 2i2, দূরত্ব 3 গুণ 3r, 2 2 4/3, μ0/4 পাই 2i1 i2 বাই r, তাহলে এটা তো f, তাহলে 4/3f। ঠিক আছে, হয়ে গেল অপশান বি। আর কি বলছে দেখো 29, এটা তো একদম কমন অঙ্ক, বারবার এটা দেখেছো অনেকবার, 2m/π মুখস্থ হয়ে যাওয়ার কথা। একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক m বলেছে, তাহলে চৌম্বক ভ্রামক m, একটা ইস্পাতের তার আছে, চৌম্বক ভ্রামক m মানে কি হয় বলো, এটাকে দূরত্ব 12 ধরে নাও, m সমান কি হয় qm × 12 রেখে দিলাম। এবার বলেছি এটাকে বাকি অর্ধবৃত্ত করো, তাহলে অর্ধবৃত্ত করলাম, কিছু তো ব্যাসার্ধ হবে, আর ধরে নিলাম ব্যাসার্ধ, তাহলে এটা কি ব্যাস, তাহলে প্রান্ত থেকে প্রান্তের দূরত্ব এখন কত হবে বলো, তাহলে এখন m ড্যাশ কত হবে, qm সেম থাকবে, কারণ আমরা তো তারকে চেঞ্জ করছি না, প্রান্তর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, qm কিন্তু দূরত্ব কত, প্রান্ত থেকে প্রান্তর সোজা দূরত্ব 2r, কিন্তু এখানে তো আর বলে কিছুই নেই। এবার তুমি বলো 12টাকে বাকিয়ে তো অর্ধবৃত্ত করেছি, তাহলে 12টাকে বাকিয়ে অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত মানে কি 2πr, তাহলে অর্ধবৃত্ত মানে কি πr, কারণ এটা মানেই তো এটা, হ্যাঁ কি না, তাহলে বলো r সমান তাহলে কী হবে 12/π, তাহলে r এর জায়গায় 12/π লিখতে পারি, qm ইন্টু কত 12/π। ঠিক আছে, 2 তো ছিল, আচ্ছা 2 ছিল, 2টাকে রাখলাম, ইন্টু কত 12/π। এবার তুমি বলো qm ইন্টু 12 এটা কি, সরি একদম, দেখো qm ইন্টু 12 এটা কি m, তাহলে এর জায়গায় m লিখবো, আর 2 থেকে গেল, তাহলে 2/π থাকলো, আর m লিখে দিলাম, তাহলে 2/π ইন্টু m কোনটা আছে দেখো, অপশান বি, অপশান বি। 30-এর কোয়েশ্চেনটা চেক করি চলো, 30-এরটা কী বলছে দেখো, 30-এর কোয়েশ্চেন করা যাক। তিরস্চম্বক পদার্থ, এটা আমার জানাই আছে, বলো তিরস্চম্বক পদার্থে মিউ আর এর মানটা 1-এর থেকে কম হয়, হ্যাঁ কি না, আর মিউ আরটা কী করে কী বুঝবো, আচ্ছা সিম্পলি বলো বি সমান কি মিউ এইচ, এটা তো জানা আছে, মিউ মানে কি বলো μ0 মিউ আর, হ্যাঁ কি না, কারণ মিউ আর সমান কী হয় μ/μ0, ঠিক আছে, এটা জানাই আছে, তাহলে মিউ সমান কি মিউ আর ইন্টু μ0, ঠিক আছে, যেভাবে ভাববা। এবার এইচ, তুমি বলো b/h রেখে দিলাম, আর μ0 তো ধ্রুবকটাকে বাদ দাও, এটাকে মিউ আর রাখলাম, তাহলে মিউ আর যেমন যেমন হবে b/hও কী হবে তেমন তেমন হবে, এইভাবে আমরা ভাবতে পারি, হ্যাঁ কি না, তো মিউ আর কি লেস দেন কি 1, তাহলে এটাও লেস দেন 1 হবে, তাহলে বি লেস দেন এইচ, দেখে নাও অপশান বি হয়েছে। 30 হয়ে গেল। 31-এরটা কী বলছে দেখো, 31 চুম্বক প্রবাহ ফাই কত বলা আছে বলো, 6t² - 5d + 4, তাহলে ই সমান কি d∅dt, মাইনাস আর দিলাম না, শুধু মানটা লিখছি, ডেরিভেটিভ করো 12t - 5 কত সেকেন্ডে বলেছে, 1 সেকেন্ডে, টি এর জায়গায় 1 বসাও, তাহলে 12 × 1 মানে 12 - 5, টি এর জায়গায় 1 বসালাম, তাহলে 12 7, তাহলে 7 ভোল্ট। আই সমান কী হয় বলো v/r, তাহলে এখানে e/r করে দাও, ই এর ভ্যালু কত পেলাম 7 ভোল্ট, আর রোধ কত বলেছে 7 ওহম, কেটে গেলে কত হবে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার হবে অপশান ডি, ঠিক আছে, অপশান ডি, এটা হবে অপশান ডি। 31 হয়ে গেল, চলো 32-এরটা কী বলছে চেক করি। 32 কী বলছে দেখো, 32 কী বলছে, পরিবর্তী প্রবাহ ই সমান কত দেওয়া আছে বলো 220 sin 100πt মাইনাস কত π/15 ভোল্ট, এরকম, ঠিক আছে। তোমাকে বলো RMS এর মান কি, ERMS বা VRMS যাই বলো কী হবে E0/√2, হ্যাঁ কি না, তাহলে E0 কত 220/√2, তাহলে 220/√2 কোথায় আছে দেখো, তাহলে দুটোতে আছে 220/√2, একটা এতে আছে আর একটা সিতে আছে, তাহলে এ আর সি এর মধ্যে হবে। এবার কী চেয়েছে কম্পাঙ্ক, তো এফ সমান কী হয় ω/2π, বা এন সমান যা লিখবে লিখো, ওমেগা মানে কত সাইন ওমেগা, এখানে টি ছিল সাইন ω/t, তাহলে এটা ওমেগা 100π, তাহলে ওপরে 100π আর নিচে কত 2π, কাটলে কত 50 হার্জ, তাহলে 50 হবে উত্তর অপশান এ, তাহলে সি হবে না, অপশান এ হবে। হয়ে গেল 32। 33 কী বলছে দেখো, 33 এটা তো জানো অনুনাদের শর্ত, সর্বোচ্চ প্রবাহ মানে কি অনুনাদের শর্ত মানে এক্সএল সমান কি এক্সি, অপশান সি।
বুঝতে পারলাম? 33 হয়ে গেল। অনুনাদের শর্ত মানে তো জানাই আছে। 34 কী বলছে দেখো, এসি চক্রে আরএমএসও এর গড় মান। চলো 34টা কী করে করবো বলো, 34টা ট্রাই করি। দেখো 34 কার কার গড় মান, আই আরএমএস আর কি আই অ্যাভারেজ। আই আরএমএস মানে কি আই নট বাই √2, আই অ্যাভারেজ মানে কি 2 আই নট বাই পাই। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, পাই উপরে চলে গেল, নিচে কত 2√2, আই নট কেটে গেল, তাহলে পাই ইজ টু 2√2, অপশান ডি। খালি ফর্মুলাটি মনে থাকলে যেত। আরএমএস তো জানো অ্যাভারেজের এটা 2 আই নট বাই পাই। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল 35, তাহলে এটা অপশান ডি। 35 কী বলছে দেখো, পাক সংখ্যা প্রাথমিক, তাহলে এনপি কত বলেছে বলো, 500 পাক সংখ্যা। প্রবাহ কার বলেছে, প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মানে আইপি বলে দিয়েছে কত 4 অ্যাম্পিয়ার। ইনপুট ক্ষমতা মানে কি প্রাথমিক কুণ্ডলীর, এটাকে P1 দিলাম, 1 কিলোওয়াট মানে কত 1000 ওয়াট। পি সমান কী হয় বলো, ভিআই হয়, তাহলে এটাকে ভিপি আইপি লিখতে পারি, যেহেতু প্রাথমিক কুণ্ডলী 1000। তাহলে বলো এখান থেকে আইপি বলা আছে, তাহলে আইপির জায়গায় কত 4, 1000। তাহলে বলো ভিপি সমান কত হবে, 4 দিয়ে ভাগ করলে 250 ভোল্ট। তাহলে ভিপি হয়ে গেল 250 ভোল্ট। ঠিক আছে, আর কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত হলে আউটপুট। আচ্ছা, তাহলে আমার এখানে ভিএস দেওয়া আছে 500 ভোল্ট, চেয়েছে কি এনএস চেয়েছে, কোনো কিছু না বলে আদর্শ, কারণ পার্সেন্টেজ কোনো কিছু বলেনি। তাহলে বলো ফর্মুলা কি, এনএস বাই এনপি সমান কি ভিএস বাই ভিপি। এনএসের ভ্যালু কত, এটাই তো চেয়েছে। এনপি কত, হোয়ার ইজ এনপি 500, ভিএস কত, ভিএস কত পেলাম 500, আর ভিপি কত 250, 2, তাহলে 2 দিয়ে 1000 হবে 1000, 1000 এটা হবে আনসার। 1000 কোথায় আছে, অপশান এ। ব্যাস এই ছিল সমস্ত সলিউশন। তাহলে বুঝতে পারলাম তো, আশা করছি তোমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলে, যে বিষয়টা তোমরা বলছিলে যে হ্যাঁ এখানে একটা স্যার ক্যালকুলেশন এত বেশি আমাদের করতে হয়েছে, সময়টা ঠিকঠাকভাবে মেলাতে পারিনি, এটা অনেকেরই একটা বিষয়। আর কিছু কিছু কোয়েশ্চেনে হয়তো একটু অনেকের খটকা লেগেছে, সে যাই হোক, আমাদের অলমোস্ট সব কোয়েশ্চেনই জানা ছিল, হয়তো সময়ের কারণে অনেকে আমরা করতে পারিনি, যে নিউমেরিক্যালসের জন্য যে যাই ছিল সব বাকিগুলো ভালোভাবে দাও, এই ছিল বিষয়। সবগুলো একবার দেখে নিও সমস্যা থাকলে। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।